আসসালামু আলাইকুম। বাংলাদেশের গভর্নমেন্ট জবের সবথেকে বড় ট্রিক হচ্ছে আপনাকে এটা জানতে হবে যে পরীক্ষায় কি আসে এবং কি আসে না। সেটার জন্য আপনাকে ফলো করতে হবে তাদের ওয়েবসাইটে দেওয়া মেইন সিলেবাস। আমরা এখানে জাস্ট 10 মিনিটের মধ্যে আপনাকে ফুল সিলেবাস এক্সপ্লেইন করব। একটা একটা করে সাবজেক্ট ধরবো, একটা একটা করে টপিক ধরবো, সিলেবাস এক্সপ্লেইন করব, কি পড়তে হবে কি পড়তে হবে না। 10 মিনিট সাথে থাকেন, আপনি এখন পড়েন, পরে পড়েন, বাট একবার দেখে রাখা উচিত এবং ফলো দিয়ে রাখেন যাতে প্রতিটা টপিকের সিলেবাসটা এট লিস্ট পারফেক্টলি আপনার কাছে এক্সপ্লেইন করা থাকে। এটা হচ্ছে বিসিএস এর যে প্রিলি হয়, প্রিলির মধ্যে জেনারেল সায়েন্সের পার্ট, জেনারেল সায়েন্সের মধ্যে প্রিলিতে পরীক্ষা হবে 15 মার্কের এমসিকিউ, আর রিটেনে যেতে হবে 100 মার্ক। তো আমাদের সিলেবাস হচ্ছে এটা, ওয়েবসাইটে দেওয়া, ওয়েবসাইটে সিলেবাস। তো আমরা এর আগের দিনে এক্সপ্লেন করছিলাম প্রথমের টপিকগুলো তাপগতিবিদ্যা পর্যন্ত। সেই পার্টটার ভিডিও আমার এখানে আছে, আমি ফুললি এক্সপ্লেন করছি কি কি পড়তে হবে, মানে স্পেসিফিকলি কি কি পড়তে হবে। আজকে আমরা এক্সপ্লেন করবো আলোর প্রকৃতি থেকে খনিজ উৎস পর্যন্ত কি কি পড়তে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম স্লাইড, আলোর প্রকৃতি আর আলোর যন্ত্রপাতি। প্রথমে আপনাকে জানতে হবে আলোর তত্ত্ব আছে কয়টা, আলোর তত্ত্ব আছে 4টা। আমি একদম স্পেসিফিকলি এক্সপ্লেন করবো, জাস্ট 10 মিনিট লাগবে। আলোর তত্ত্ব আছে 4টা: কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তড়িৎচুম্বক তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব। আপনার এখান থেকে বেসিক্যালি জানা লাগবে কণা তত্ত্বের মেইন হেডলাইনটা কি। কণা তত্ত্ব বলতেছে আমরা কোনো বস্তুকে কিভাবে দেখি, আগে ধারণা করা হয়তো আমাদের চোখ থেকে আলো গিয়ে বস্তুটাতে পড়ে এবং আমরা বস্তুটা দেখি, বা কণা তত্ত্ব আসার পর থেকে এটা এক্সপ্লেন করা হয়েছে যে লিটারালি আলো কোনো বস্তুতে পড়ে এবং সেখান থেকে রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে পড়ে, তারপর আমরা সেই বস্তুটা দেখি। এটা হচ্ছে কণা তত্ত্ব। তরঙ্গ তত্ত্ব কি? তরঙ্গ তত্ত্ব হলো লাইটকে একটা তরঙ্গ ওয়েভ হিসেবে কল্পনা করা হচ্ছে। তড়িৎচুম্বক তত্ত্ব এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে কল্পনা করা হচ্ছে আলোকে। এবং কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে আলো এক ধরনের প্যাকেট, ফোটনের প্যাকেট প্যাকেট করে আসে এবং সেটা রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে পড়ে। তো এগুলোর হেডলাইন গুলো আপনার জানা লাগবে বেসিক্যালি। আর কে মানে কে প্রবক্তা, কোনটা তত্ত্বের কি প্রবক্তা এটা জানা লাগবে, কত সালে এটা রাফলি জানা লাগবে, এটা না জানা লাগবে। মেইনলি প্রতিটা তত্ত্বের হেডলাইন এবং প্রতিটা তত্ত্বের প্রবক্তা এটা আপনাকে জানা লাগবে। শূন্য মাধ্যমে আলো গতি 3 × 10⁻⁸, এটা আমরা ছোট থেকে পড়েছি। মাইল পার সেকেন্ড এটা জানা লাগবে। আলোকবর্ষ কি? আলোকবর্ষ বাংলাটা শুনেন। আলোকবর্ষ হচ্ছে এক বছরে আলো কত দূরত্ব যেতে পারে, অর্থাৎ এটা একটা দূরত্ব। অ্যাকচুয়ালি এটা কিন্তু এক আলোকবর্ষ বলতে এটা একটা দূরত্ব বোঝায়। তো আমরা নরমালি আলো যেহেতু মানে আলোর বেগটা যেহেতু একটা সমবেগ, তো আমরা সমবেগের সূত্র ইউজ করতেছি, s = vt। ভি কত? আলোর বেগ। আর কতদিনে বলছি? সময়টা কত? 1 বছরে। তো টি এর জায়গায় 1 বছর বসাইলাম। তো আলো ইনটু 1 বছর, আলোর মানে 3 × 10⁸ ইনটু 1 বছরের যে সেকেন্ডটা, সেটাকে যদি আমি গুণ দিই তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আলোকবর্ষ, এবং যেটা একটা দূরত্ব। তো এই আলোকবর্ষের যে দূরত্বটা এটা আপনার মুখস্থ করা লাগবে, কারণ আপনি তো সবসময় বের করতে পারবেন না। ক্যালকুলেটর থাকলে বের করে নিতে পারবেন, বাট আমি বেসিকটাও বলে দিলাম, বাট এটা আপনার মুখস্থ করতে হবে। ওকে, নেক্সট আসছে কি, যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? 500 সেকেন্ড অথবা 8 মিনিট 20 সেকেন্ড, এটা জানা লাগবে। কোয়ান্টাম তত্ত্ব নিয়ে একটু ইংলিশ আইডিয়া নেবেন, এটা নিয়ে আরেকটু ইংলিশ আইডিয়া নেবেন, বাস। ওকে, এরপর আছে আলোর প্রকৃতি এবং আলোর যন্ত্রপাতি। আলোর প্রকৃতির মধ্যে থেকে এই যে যতগুলা এখানে দেওয়া আছে, এই প্রতিটা ফ্রিকোয়েন্সি আপনাকে জানা লাগবে। এটা আমরা ইন্টারমিডিয়েটও পড়ি। গামা রশ্মি সম্পর্কে আমরা জানা লাগবে, এটা তরঙ্গ দৈর্ঘ্যটা সবথেকে ক্ষুদ্রতম হয়। আর এটা কোথায় কোথায় ইউজ হয়? পারমাণবিক বিস্ফোরণের সময় এটা বের হয়, এটা রঙিন টেলিভিশন থেকে বের হয়। এক্স রে ওয়েভলেন্থ আপনার কতখানি, ওয়েভলেন্থটা জানা লাগবে। হাড় ভাঙার অবস্থা নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি এক্স রে ব্যবহার করা হয়। অতিবিকিরণীয় রশ্মির ওয়েভলেন্থ জানবেন। ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, এটা জানতে হবে। দৃশ্যমান, এটা নিয়ে আমি পরে আবার ডিটেইলসে কথা বলতেছি। অবলোহিত, এটা অ্যাকচুয়ালি বানান ভুল আছে, অবলোহিত আপনার ওয়েভলেন্থ জানা লাগবে, এবং অবলোহিত কোথায় ইউজ হয় সেটা জানা লাগবে। মাইক্রোওয়েভ হলো আমাদের রাডারে ইউজ হয়, মোবাইল টেলিভিশনে ইউজ হয়। বেতার তরঙ্গ, ঠিক আছে, আয়নোস্ফিয়ার থেকে প্রতিফলিত এগুলোর প্রতিটা ওয়েভলেন্থ। এবং আরেকটা জিনিস, বেতারটা হচ্ছে সবচেয়ে বড় তরঙ্গ, আর গামাটা হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম তরঙ্গ। এই দুটা জিনিস জানা লাগবে। এরপর আসতেছে আমাদের যেটা আমি বললাম দৃশ্যমান আলোর যে রেঞ্জটা, এই যে গামা থেকে রেঞ্জ শুরু হলো রেডিও ওয়েভ পর্যন্ত, এই পর্যন্ত এর মাঝখানে এইটুকু জায়গা হলো দৃশ্যমান আলো, মানে যেটা আমরা অ্যাকচুয়ালি চোখে দেখি। এই গামা রেটা কিন্তু আমরা চোখে দেখি না, এক্স রেটা চোখে দেখি না, ইউভি চোখে দেখি না, আইআর চোখে দেখি না, একটাও চোখে দেখি না। বাট এই মাঝখানে একটা সার্টেন রেঞ্জ আমরা চোখে দেখি, যেটার জন্য আমরা পৃথিবীতে সবকিছু দেখতেছি। সেই রেঞ্জটা হলো কত? 400 থেকে 700। এই 400 থেকে 700 মধ্যে এক একটা পার্ট এক একটা কালার, ঠিক আছে। কোনটা কোন কালার সেটা এখন আমরা পরের স্লাইডে দেখবো। যেরকম বেগুনি হচ্ছে কত, এখানে মানে আমাদের এই এককটা এখানে আর্মস্ট্রং এ দেওয়া আছে, ঠিক আছে। এটা 400 ছিল ওখানে, এখানে আর্মস্ট্রং এ দেওয়া আছে, সেজন্য এটা 4000 তোমরা দেখতে পাচ্ছ। আপনাদের প্রতি আর্মস্ট্রং ন্যানোমিটার প্রতিটা স্কেলেই কনভার্সন জানা লাগবে। যেরকম 1 আর্মস্ট্রং সমান 10⁻8 সেন্টিমিটার, 10⁻10 মিটার। আবার 1 ন্যানোমিটার সমান কত? 1 ন্যানোমিটার সমান 10⁻9 মিটার। এগুলো প্রতিটা কনভার্সন জানা লাগবে। তো আমাদের যেটা বলতেছিলাম, প্রতিটা কালারের আবার একটা রেঞ্জ আছে, যেটা হলো 4000 থেকে 4500, এরকম করে প্রতিটা রেঞ্জ আছে। প্রতিটা রেঞ্জ মাস্ট বি জানা লাগবে। এবং এগুলো হচ্ছে আমাদের যে রংধনু আছে, সেই রংধনু কালারটা অ্যাকচুয়ালি আগে শোনা। তো এখানে সবথেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কোনটা এটা জানা লাগবে। লালের তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি, যেহেতু লালের তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি, যেন সবথেকে দূর থেকে দেখা যায়, বিপদ সংকেতের জন্য লাল ইউজ করা হয়। নেক্সট হচ্ছে আমাদের এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা হচ্ছে যে আলোর প্রতিফলন, প্রতিসরণ এবং বিচ্ছুরণ। আলো সম্পর্কে জানতে গেলে আমি বেসিক কয়েকটা কথা খালি বলে যাই। এটা যদি একটা তল হয়, এই তলের মধ্যে যদি আলো পড়ে, তাহলে এই আলোটা প্রতিফলন হতে পারে, এটাকে বলা হয় প্রতিফলন। অথবা এই আলোটা এই তলের মধ্যে শোষণ হয়ে যেতে পারে, এটাকে বলা হয় অ্যাবজর্পশন। অথবা একটা হতে পারে যে এই তলটা যদি স্বচ্ছ হয়, তাহলে এটা এই পাশে বের হয়ে আসতে পারে, এটাকে বলা হচ্ছে ট্রান্সমিশন বা রিফ্লেকশন। ঠিক আছে, এইটা একটা কেস। আরেকটা কেস হতে পারে যে আমরা তলটাই সমতল না, মানে অসম একটা তল, খাজরা বাঁধানো তল। সেই ক্ষেত্রে আপনার যদি এখানে আলো পড়ে, তাহলে এটা যেকোনো দিক যেতে পারে, রাফলি যেকোনো দিক যেতে পারে, সেটা আর কন্ট্রোলে নেই। তো এই টপিকটা নিয়ে তেমন পড়াশোনা নাই। অসমতলের মধ্যে আলোর একটা কেসই হয়, এটা নিয়ে আমরা তেমন জানো, আমাদের এইটা নিয়ে জানা লাগবে, যেটাতে 3টা কেস হয়। আলো প্রতিফলন হতে পারে, অ্যাবজর্পশন হতে পারে, ট্রান্সমিশন হতে পারে। ঠিক আছে, তো এইটা হচ্ছে সেই কেসটা যেটা আমি কথা বললাম। এই আলো এখানে 3টাই দেখাইছে। আলো যেটা অ্যাবজর্পশন, সেটা হচ্ছে এই তলের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। যেটা রিফ্লেক্টেড প্রতিফলন হচ্ছে, সেটা এখানে আসতেছে প্রতিফলন হচ্ছে। আর রিফ্লেকশন বা ট্রান্সমিশনটা এই যে তল দিয়ে বের হয়ে তলের ভিতর দিয়ে চলে যাচ্ছে। এখন এই 3টাকে আমাদের একটু ডিটেইলসে জানা লাগবে। যেরকম এটা হচ্ছে কি, এটা হচ্ছে আলোর, যেটা আলোর অ্যাবজর্পশন, এটা এত এটা নিয়ে কিছু জানা নেই, আলো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, শেষ। আলোর প্রতিফলনটা কি? আলোর প্রতিফলনের ক্ষেত্রে এটা একটা তল, এটা যদি একটা তল হয়, অর্থাৎ কাঁচ, যে কাঁচের এই পাশে প্যারা লাগানো, এই পাশে যদি পারা, বা এটাকে প্যারা লাগানো বলে, পারা বলতে এই পাশে যদি কোনো কিছু সিলভারের প্রলেপ দিয়ে দেওয়া হয়, তখন এটা একটা মিরর হিসেবে কাজ করে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এখানে পাড়া লাগানো আছে, এই জন্য এটাকে মিরর বলছে। আর যদি এটা পাড়া লাগানো না থাকতো, তাহলে এটা একটা স্বচ্ছ কাচ হতো, যেখানে মানে স্বচ্ছ কাচ এবং আয়না, এটার মধ্যে তফাৎ আছে। আমরা আমাদের জানলার মধ্যে যেটা দেখি, এটা হচ্ছে স্বচ্ছ কাচ, অর্থাৎ এপার ওপর দেখা যায়। আর এর যে কোনো পারে যদি আমি সিলভার প্রলেপ দিয়ে দিই, পাড়া লাগাই দিই, তাহলে সেক্ষেত্রে সেটা আয়না হিসেবে কাজ করে। এটা হচ্ছে মিরর, যেটা এই পাশে প্রলেপ লাগানো আছে, অর্থাৎ এই পাশটা বন্ধ। তো এর কারণে আলোটা এখান থেকে আসতেছে, আর সেখানে প্রতিফলন হয়ে এই পাশে চলে যাচ্ছে। এই জিনিসটাকে বলা হচ্ছে প্রতিফলন। প্রতিফলন। আর এই যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি, আর এটাকে বলা হচ্ছে প্রতিফলিত রশ্মি।
প্রতিফলিত রশ্মি, এটা অ্যাঙ্গেলটা কত? আপতিত কোণের আই, আর প্রতিফলিত কোণের অ্যাঙ্গেলটা কত? আর এটাকে কার সাথে চিন্তা করা হবে? এটাকে এই তলের সাথে লম্ব, যেটা এটাকে বলা হয় অভিলম্ব। তলের সাথে একদম লম্ব, এই অভিলম্বের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে আই, আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে আর। ঠিক আছে? তো এই আই আর আর সবসময় সমান হবে, সবসময় সমান হবে। এইটাই এতটুকুই ছিল এখান থেকে। আরেকটা জিনিস, এটা একটা সূত্র আছে, সাইন আই ইজ ইকুয়াল টু সাইন আই, এরকম আরো কিছু সূত্র আছে, এগুলো আমরা পরে দেখতেছি। তো এইটা এতটুকুই ছিল। নেক্সট আছে কি প্রতিসরণ। প্রতিসরণ নিয়ে জানতে গেলে আগে একটা জিনিস বুঝতে লাগবে যে প্রতিসরণের ক্ষেত্রে এটা কিন্তু কোনো আয়না না, এটা কোনো আয়না না। এই ক্ষেত্রে কাহিনীটা হচ্ছে, এই ক্ষেত্রে এটা একটা মিডিয়াম, এটা একটা মাধ্যম, মাধ্যম 1, এটা একটা মাধ্যম, মাধ্যম 2। এটার মানে আমি এটা বুঝাচ্ছি যে আলোটা যে মানে এইটা একটা আলাদা কোনো সাইট বা আলাদা কোনো মাধ্যম, মানে এটা তুমি এভাবে চিন্তা করতে পারো যে এটা যদি একটা কন্টেনার হয় এবং এই কন্টেনারের মধ্যে যদি এখানে আমি পানি দেই, তাহলে এখানে এই যে বাতাসটা বাকিগুলো পৃথিবী মানে এই বালতিটার বাইরের যত কিছু আছে সবকিছু একটা মাধ্যমে আছে। কি মাধ্যম? বাতাসের মধ্যে। মানে এই জায়গাটার মাধ্যমটা কি? বাতাস। মিডিয়ামটা কি? বাতাস। এখানে পুরো জায়গাটা কি দিয়ে ভরে আছে? বাতাস দিয়ে ভরে আছে না? এটাই মাধ্যম অ্যাকচুয়ালি। এখানে মাধ্যম বলতে এই জিনিসটা বোঝায় যে এই জায়গাটাতে লাইট কিসের মধ্যে ট্রাভেল করতেছে? বাতাসের মধ্যে। এবং এইটুকু জায়গার মধ্যে লাইট কিসের মধ্যে ট্রাভেল করতেছে? পানির মধ্যে। তো মাধ্যম বলতে এটা বোঝানো হয়। তো এইখানে পুরো এরিয়া মানে এই যে সাদা অংশটা পুরোটা হচ্ছে আমার একটা মাধ্যম, মানে লাইট এখানে একটা কোন সার্টেন মাধ্যমে ট্রাভেল করতেছে, এবং এই পানি যেটা এটার মধ্যে এটা একটা আলাদা মাধ্যম, যেখানে লাইট আলাদা মাধ্যমে ট্রাভেল করতেছে। তো এই প্রতিসরণটা তখনই হয় যখন দুটো মাধ্যমের মধ্যে লাইটটা ট্রাভেল করে, অর্থাৎ লাইট একটা মাধ্যম থেকে ট্রাভেল করতে করতে আরেকটা অন্য মাধ্যমে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই রিফ্লেকশন ব্যাপারটা আসে। ওকে, জাস্ট এতটুকু। এই মাধ্যমটা যদি হালকা হয় এবং এই মাধ্যমটা যদি ঘন হয়, তাহলে এই যে অ্যাঙ্গেল এটা আসতেছিল, আপতিত রশ্মিটা যে অ্যাঙ্গেল তৈরি করছে আমার অভিলম্বের সাথে, এটা যখন বের হবে তখন হওয়া উচিত কি ছিল? একদম সোজাসুজি বের হওয়া, সোজাসুজি বের হওয়া উচিত ছিল, কিন্তু এটা সার্টেন একটু চাপে যাবে, অভিলম্বের দিকে চাপে যাবে। এই জিনিসটাকে আমরা এটাই বলি যে যদি আপতিত রশ্মি হালকা মাধ্যম থেকে আপতিত রশ্মি কোনো ঘন মাধ্যমে আপতন হয়, সেক্ষেত্রে যে আপতিত রশ্মিটা তা অভিলম্বের দিকে চেপে আসে, এটা হচ্ছে অভিলম্বের দিকে চেপে আসলো। তাহলে এখান থেকে তুমি কি বুঝলা? যে এই ক্ষেত্রে আইটা কিন্তু আর এর সমান হলো না, আর এর থেকে বড় হলো, আর তখন এতটুকু মানে এই পুরাটা হচ্ছে আই। তো আই এর থেকে আটটা ছোট হয়ে গেছে। তো এই ব্যাপারটা আছে এখানে। সেম উল্টা হইতে পারে, উপরে যদি মানে ঘন মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে যায়, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যেত। ঠিক আছে? আমি আরো এক্সপ্লেন করছি এখানে। এই জিনিসটাই যেখানে বলতেছি যে যদি হালকা থেকে ঘন মাধ্যমে যায়, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যায়, যদি ঘন থেকে হালকা মাধ্যমে আসে, তাহলে অভিলম্ব দিকে কাছে চলে আসে। এটা হচ্ছে ব্যাপারটা, হচ্ছে প্রতিসরণ। এই কারণে মাছকে আমরা এই যে যেখানে দেখি সেখানে আসলে থাকে না। আমরা চোখ, কেন আমরা চোখ দিয়ে যে আলোটা দেখতেছি সেটা কিন্তু আলাদা মিডিয়ামে আছে, আর মাছের আলোটা যে আসতে সেটা একটা আলাদা মাধ্যম থেকে আসতে। সে কারণে ঘন থেকে যখন হালকা মাধ্যমে যায় তখন সেই আলোটা একটু বেঁকে যায়। আমরা দেখি মাছটাকে এখানে, কিন্তু মাছটা আসলে আছে এখানে। এরকম একটা উদ্দীপকের মতো বা একটা এরকম টাইপের দিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে আলোর কোন ঘটনার কারণে এই জিনিসটা হয়, তো বলতে হবে প্রতিসরণ। ওকে, নেক্সট আলোর প্রতিফলন বলছি, এটা বলছি পূর্ণবন্ধনী প্রতিফলন কি। এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে এখানে একটা ব্যাপার আছে যে আমাদের এই যে কখনো ঘন থেকে যখন হালকা মাধ্যমে আলো লাইট ট্রাভেল করে, ঘন থেকে যখন হালকা মাধ্যমে লাইট ট্রাভেল করে, তখন একটা জিনিস কি হয় যে আমাদের এই জিনিসটা ধীরে 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 দূরে সরে আসতে থাকে ঘন থেকে হালকা মাধ্যমে। এই যে দেখেন, এখানে দেখেন, আমার যখন হালকা থেকে ঘনতে ছিল তখন কি অবিলম্বের দিকে চলে আসতেছিল। সেম ভাবে আমার যদি ঘন থেকে হালকা মাধ্যমে যাই, আমার এটা একটা ঘন মাধ্যম, এখান থেকে যদি হালকা মাধ্যমে যাই, তাহলে হওয়ার কি কথা? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। অবিলম্ব থেকে এরকম হওয়ার কথা ছিল, বাট এটা দূরে সরে যাচ্ছে। এটা হচ্ছে অবিলম্ব, এটা থেকে আরো সাইডে যাচ্ছে। আমি যদি আরেকটু বাড়াই, তাহলে অবিলম্ব থেকে আরো দূরে সরে যাচ্ছে। যেই সার্টেন অ্যাঙ্গেলের জন্য এটা আসে অবিলম্ব থেকে দূরে, একদম বিভেদ তল, মানে এই যে তল বরাবর চলে যাবে, সেটাকে বলা হচ্ছে সংকট কোণ। কোনটাকে? যেই আই এর জন্য, এটা না সরি, এইটা যেই আই এর জন্য ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় এটা একদম তল বরাবর চলে যাবে, সেটা হচ্ছে সংকট কোণ। আর এই সংকট কোণের পর আরেকটা জিনিস আছে, যে সংকট কোণের থেকে এই আই এর মানে থেকে একটু বড় অ্যাঙ্গেলে যদি আমি এখানে আলোটা দিই, তাহলে কি হবে? তাহলে যেটা ব্যাক রিভার্স চলে আসবে, কারণ এই বিভেদ তলের পর আর নিচে নামলে এই তলের মধ্যে চলে আসবে। তো তখন কি দেখতে পাবো? আমি যে তল দিয়ে পাঠাচ্ছি সেই তলই ফেরত আসতেছে। এই ঘটনাটাকে বলা হয় পূর্ণবন্ধনীর প্রতিফলন। তাহলে কি বুঝতেছি? সংকট কোণের থেকে আর একটু সার্টেন অ্যাঙ্গেল বাড়াইলেই আমাদের যে অ্যাঙ্গেলটাতে আমাদের যে নিজের আবার সেম তলে ফিরে আসে, এই ঘটনাটাকে বলা হচ্ছে পূর্ণবন্ধনীর প্রতিফলন। এটি এখানে সংজ্ঞায়িত করা হয়েছে। আর এটার মাধ্যমে কি হয়? এটার মাধ্যমে সবথেকে মেইনলি মনে রাখা লাগবে, এটার মাধ্যমে বর্তমানে হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যে ডেটা সবথেকে ফাস্টেস্ট ওয়েতে পাঠানো হয়, সেটা হচ্ছে পূর্ণবন্ধনী প্রতিফলন টেকনিকের কাজে লাগে করা হয়। এটা মনে রাখা লাগবে। আলো বিক্ষেপণ বসি, তরঙ্গদৈর্ঘ্য কম হলে বিক্ষেপণ বেশি, এর কারণে নীলের তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম ছিল, এই জন্য আকাশকে নীল দেখায়। এটা জানা লাগবে। আচ্ছা, পূর্ণবন্ধনী প্রতিফলনের একটা সবথেকে গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে মরীচিকা। মরুভূমির মধ্যে অনেক সময় দূর থেকে মনে হয় একটা গাছের নিচে, গাছের পানির মধ্যে গাছটা আছে, নিচের মধ্যে গাছটা ঠিক অপোজিট সাইডে গাছের একটা বিম্ব দেখা যায়। এইগুলো সমস্ত সবকিছু হয় আপনার পূর্ণবন্ধনী প্রতিফলনের জন্য। নেক্সট হচ্ছে আলো বিচ্ছুরণ পড়বেন, প্রিজম পড়বেন। প্রিজম সম্পর্কে বেশি কিছু জানা নেই। প্রিজমের যে কোনো একটা লাইট ওয়েভ, একটা ওয়েভলেন্থ দিলে সেটাকে ও বিচ্ছুরণ করে 7টাতে ভাগ করে দেয়। যেমন হোয়াইটের মধ্যে সব রকম রেই থাকে, তো আপনি যখন হোয়াইটকে দিবেন, তো হোয়াইটকে ও একদম সবগুলো রের মধ্যে ভাগ করে দিয়ে দিবে। তো এটা আপনাকে এরকম আরো কিছু জিনিস আছে প্রিজমের, ছোট ছোট টুকটাক জিনিস জানা লাগবে। লেজারের ফুল ফর্মটা মাস্ট বি জানা লাগবে। লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, এটা জানা লাগবে। কি আবিষ্কার করছে সেটা জানা লাগবে। প্রিজম কিভাবে কয়টা তল, প্রিজমের তল কয়টা, প্রিজম কয়টা সমতল নিয়ে ইউজ করা হয় এটা জানা লাগবে। দর্পণ কয় প্রকার? দর্পণ হচ্ছে সমতল দর্পণ, তারপরে দর্পণের ডিটেইলস জানা লাগবে। দর্পণ সমতল দর্পণ, গলীয় দর্পণ হয়। আপনার গলীয় দর্পণের মধ্যে উত্তল আছে, অবতল আছে। আর উত্তল দর্পণকে কাজে লাগে কিভাবে লেন্স আসে সেগুলো জানা লাগবে। তো এখান থেকে আপনার বেসিক্যালি জানা লাগবে এর সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত, সমতল দর্পণের ফোকাস দূরত্ব ইনফিনিটি, এটা বারবার পরীক্ষা আসছে। আর গলীয় দর্পণ হচ্ছে উত্তল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ আর অবতল দর্পণ দুটোর ক্ষেত্রে একটা বেসিক সূত্র আছে, সেটা হচ্ছে এটা 1/v + 1/u = 1/f। এটা আপনার ছোট থেকে পড়ে আসেন আসলে। নাহলে এটা এই টাইপের ম্যাথ খুব একটা রাফলি দেখা গেছে যে এগুলা রিলেটেড ম্যাথ দিছে, তো আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন যদি এগুলা আপনার কঠিন লাগে। আর নাহলে এগুলা তেমন কঠিন কিছু না, আমি আলাদা করে ডিটেইলসে ভিডিও বানাই দিব। আমি যদি এগুলা ভিডিও লাগে আপনারা কমেন্ট করতে পারেন। নেক্সট হচ্ছে সমতল দর্পণ। ওকে, নেক্সট হচ্ছে
আলো দর্পণ যন্ত্রপাতি এটা খুবই ইম্পর্টেন্ট। মেইনলি ম্যাথও আসে না, মেইনলি আসে এখান থেকে দর্পণের কোন দর্পণ ইউজ করে কি করা হয় এই টাইপের কোশ্চেন বেশি আসে পরীক্ষায়। তো আপনার মেইনলি এটাই এখানে এই ভিডিওর উদ্দেশ্য এটা যে কি আসে আর কি আসে না এটা সম্পর্কে যাতে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে। তো দর্পণের ব্যবহার, দর্পণে মেইনলি উত্তল আর অবতল দর্পণ আছে। তো এই উত্তল দর্পণের কথা ইউজ হয়, উত্তল দর্পণ এই জায়গাগুলো ইউজ হয়, গাড়ি হেডলাইট, অনুক্ষণ যন্ত্র, ক্যামেরা, চশমা, আগুন জ্বালানো। আর অবতল দর্পণ কথা ইউজ হয় রূপচর্চায়, নগদ দুর্বক্ষণ যন্ত্রে, নাক, কান, চোখ, গলা ইত্যাদি চিকিৎসার ক্ষেত্রে অবতল দর্পণ ইউজ হয়। আচ্ছা, উত্তল দর্পণের একটা নাম আছে, এটা কিন্তু অপসারী দর্পণ আর এটা অভিসারী দর্পণ, এগুলো জানা লাগবে। অনেক সময় ওই নাম দিয়ে কোশ্চেন দিয়ে দিতে পারে। লেন্স কয় প্রকার? দুই প্রকার, উত্তল অবতল। কোন লেন্স কথা কাজে লাগে, কোন লেন্স কথা কাজে লাগে এটা মাস্ট বি পড়া লাগবে। নেক্সট হচ্ছে রংধনু, রংধনুর ব্যাপারে জানা লাগবে। রংধনু কিভাবে হয়? রংধনুর বেসিক আইডিয়া হচ্ছে যে পানির কণাগুলো বৃষ্টির পর আকাশের মধ্যে যে জলীয় কণাগুলো থাকে সেগুলো প্রিজমের মতো কাজ করে এবং এর কারণে সূর্যের ঠিক বিপরীত দিকে একটা রংধনু দেখা যায়। রংধনুর কালারগুলো কি জানতে হবে? কালারের মধ্যে আসলে কালার দুই রকম হতে পারে, মৌলিক আর পরিপূরক। মৌলিক কালার কি? মৌলিক কালার হচ্ছে এগুলা, এই কালারগুলো হচ্ছে বেসিক্যালি মৌলিক কালার, মানে একদম র কালার। আর এগুলাকে ইউজ করে মিশে আর অনেক কালার ইউজ করা হয়, যেগুলো হচ্ছে পরিপূরক কালার বা কমপ্লিমেন্টারি কালার, যেখান থেকে যেকোনো একটাকে যদি সরায় নেন তাহলে আপনার অন্য একটা কালার তৈরি হয়ে যাবে। তো ক্যান্সার চিকিৎসা এগুলো হচ্ছে লাস্ট বিশেষ 40তম 38তম আশা কোশ্চেন দেখেন। ক্যান্সার এটা এর আগের দিন পড়ানো হয়েছে। ক্যান্সারের কি ক্যান্সার গামার ক্ষেত্রে কি এটা ছিল? কোবাল্ট 60 ছিল, ঠিক আছে? পুরাতন জিনিস মনে করা ট্রাই করবেন, যত বেশি পুরাতন জিনিস মনে করা ট্রাই করবেন দেখবেন এগুলো স্থায়ী হচ্ছে। কোবাল্ট 60 আমি এরপর হচ্ছে ক্যান্সারের যে বিকিরণ এটা হচ্ছে গামা। আপনার আকাশের রংধনু বৃষ্টির কারণ বৃষ্টিকণা। জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটা? গামা। কোন রং সবথেকে দূর থেকে দেখা যায়? লাল। কেন? ওয়েভলেন্থ সবথেকে বেশি গোয়েন্দা বিভাগে নিম্নে কোনটি? এক্স রে, তড়িৎ বা শক্তি। আচ্ছা, স্থিতড়িৎ চলতড়িৎ। স্থিতড়িৎ চলতড়িৎ একটা খুবই মজার টপিক। আমরা ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে, তো আমাদের জন্য আশা করি এই টপিকগুলো নিয়ে খুব একটা কথা বলতে পারি। স্থিতড়িৎ হচ্ছে ওইটা যেখানের মধ্যে আমাদের কারেন্ট ফ্লো হয় না, ঠিক আছে? চার্জ ফ্লো হয় বাট কারেন্ট ফ্লো হয় না। আর চলতড়িৎ হচ্ছে ওইটা যেখানে আমাদের কারেন্টই ফ্লো হয়। তো আমরা এখানে মেনলি একদম উপর থেকে আইডিয়া নিব। তো এখানে তড়িৎ প্রবাহ বলতে কি বোঝাচ্ছে? কোনো একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে আমি জাস্ট একটু ভিজুয়ালাইজ করানোর জন্য দেখাচ্ছি, যেটা যদি একটা তার হয় এবং এইটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদ, তো এই একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, অর্থাৎ কতগুলো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এই সার্টেন যে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে, সেটাই হচ্ছে আপনার কারেন্ট প্রবাহ। এটাকে জন্য এইভাবে বলা হয় I ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে I ইকুয়াল টু কিউ বাই টি হচ্ছে সময়, কি হচ্ছে চার্জ। আচ্ছা, চলতড়িৎ দুই প্রকার, সমপ্রবাহ আর পর্যাবৃত্ত প্রবাহ। সমপ্রবাহ মানে হচ্ছে ডিসি, আর অসমপ্রবাহ বা পর্যাবৃত্ত প্রবাহ মানে অল্টারনেটিভ কারেন্ট বা এসি। আমাদের দেশ মেইনলি এসি আর ডিসি। এখানে এটা বলতে আপনারা এইভাবে জাস্ট আইডিয়া নিতে পারেন যে ডিসি হচ্ছে ব্যাটারি আর এসি হচ্ছে আমাদের যে বাসাবাড়ির যে মেইন কারেন্ট, যেটা, ঠিক আছে? অর্থাৎ যেটা এই বাসাবাড়ির যে মেইন কারেন্টটা এটা কিন্তু প্রতি সেকেন্ডে 50 বার, বাংলাদেশের মানে কারেন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, মানে প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। আমেরিকাটা 60 হার্টজ। এই দুটো জানা লাগবে। এখান থেকে বেসিক্যালি এসি প্রবাহের যদি কারেন্ট আপনি ফিক্স বলতে চান তাহলে আরএমএস ভ্যালু হিসেবে বিবেচনা করতে লাগে। তো আরএমএস ভ্যালু বের করাটা শিখতে লাগবে। কারেন্টের যত মান দেওয়া থাকবে সেটাকে √2 দিয়ে ভাগ দিলে আরএমএস ভ্যালু বের হয়ে যায়। এটা দিয়ে আপনি আরএমএস ভ্যালু বের করবেন। আর এখান থেকে তেমন কিছু নাই। পরিবাহ, অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর, এগুলো সম্পর্কে জানা লাগবে। এখান থেকে তড়িৎ ক্ষমতা, মেগাওয়াট, এগুলো জানা লাগবে। আচ্ছা, একটা জিনিস যে আমাদের যে কারেন্টের যে বিল আসে সেগুলো সবসময় কিলোওয়াট আওয়ারে আসে। এটা হচ্ছে বাণিজ্যিক একক, কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? কিলোওয়াট ঘন্টা বা কিলোওয়াট আওয়ার এটা হচ্ছে বাণিজ্যিক একক। এটাই হচ্ছে ইউনিট। এই 1 ইউনিট বিদ্যুতের দাম কত, 2 ইউনিট বিদ্যুতের দাম কত, এভাবেই মেইনলি বিদ্যুতের হিসাবটা করা হয়। ইউপিএস, আইপিএস এগুলো জানা লাগবে। ইউপিএস হচ্ছে যেটা 1-2 ন্যানোসেকেন্ডের মধ্যে কারেন্ট সাপ্লাই দিয়ে দেয়, বড় বড় ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। আইপিএস কি? আইপিএস হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, যেটা হয়তো 1-2 সেকেন্ড পর দেয়, মানে একটু ডিলে হচ্ছে। একটা 1-2 ন্যানোসেকেন্ড খুবই শর্ট করে দিয়ে দেয়। এই জন্য ইউপিএসটা অনেক সেন্সিটিভ জায়গাগুলোতে ইউজ হয়। আইপিএসটা মোটামুটি বাসাতে ইউজ হয়, কারণ 1-2 সেকেন্ড পর আসলে তেমন সমস্যা নাই। এরপর রোধ হচ্ছে যেটা কারেন্ট প্রবাহে বাধা দেয়। এগুলো আপনারা জানেন, এগুলো বলতেছেন না। ওহমের সূত্র ছোট থেকে পড়ে আসতেন। এখান থেকে কি আছে বেসিক কিছু ছোট ছোট জিনিস আছে। মোবাইল লাইনের মধ্যে কি প্রবাহিত তড়িৎ শক্তি, এগুলো আপনি দেখে নিন। আচ্ছা, পি এন টাইপ অর ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স হচ্ছে ওই যে অর্ধপরিবাহী দেখলাম, অর্ধপরিবাহী দিয়ে মিলে ইলেকট্রনিক্স তৈরি। আমাদের আশেপাশে এখন আপনার সামনে যা কিছু আছে ম্যাক্সিমাম ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যালের মধ্যে তফাৎ এতটুকু, মানে এক কথা বুঝতে চাইলে এইভাবে বুঝেন যে যার মধ্যে তার আছে তাই ইলেকট্রিক্যাল জিনিস, আর যার মধ্যে তার নাই সেটা ইলেকট্রনিক্স জিনিস। ইলেকট্রনিক্স জিনিস সবসময় আইসি দিয়ে তৈরি। আপনার ল্যাপটপ ভাঙেন, এর মধ্যে কোনো তার নেই, পুরোটা বোর্ড, পুরোটা একটা সার্কিট বোর্ড আইসি। আর আপনি আপনার ফ্যান দেখেন, মাথার উপরে যে ফ্যানটা ঘুরতেছে সেটার ভিতরে দেখেন কয়েল, তার পেছনে যেখানে তার মানে হলো ইলেকট্রিক্যাল, এটা পুরান জিনিস। আর যত আধুনিক জিনিস সব ইলেকট্রনিক্স, এর মধ্যে সব আইসি, চিপ। তো এই চিপ বা আইসি অ্যাকচুয়ালি কি? চিপ আর আইসি অ্যাকচুয়ালি এর মধ্যে ট্রানজিস্টর, ডায়োড আর রেজিস্টর একসাথে কম্প্যাক্ট ভাবে থাকে। এখন এই ট্রানজিস্টর আর ডায়োড এগুলো কি? ট্রানজিস্টর আর ডায়োড বেসিক্যালি এই যে পি আর এন টাইপ অর্ধপরিবাহী দিয়ে তৈরি করা হয় বিভিন্ন কম্বিনেশন দিয়ে। তো এগুলার বেসিক আইডিয়া এত শর্টের মধ্যে তো সম্ভব না, এগুলো আপনারা লিখে নিন। আপনার মেইল এখান থেকে জানা লাগবে পি টাইপ, এন টাইপ, এগুলো কি কি? পি টাইপ সম্পর্কে জানতে হবে, এন টাইপ সম্পর্কে জানতে হবে, এপি এন কে মিলে কেমন ডায়োড হয় সেটা জানতে লাগবে, পি এন পি এগুলো একসাথে তিনটা মিলে কেমন ট্রানজিস্টর হয় সেটা জানা লাগবে, পঞ্চযোজি কি, ত্রিযোজি কি, কেন কোনটার কারণে হোল তৈরি হচ্ছে, কোনটার কারণে ইলেকট্রন তৈরি হচ্ছে এটা জানা লাগবে। অর্ধপরিবাহী ডায়োড সংযোগ মানে ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, এগুলো সম্পর্কে ভালো ধারণা নিতে হবে। ট্রানজিস্টর, ঠিক আছে? ট্রানজিস্টর, লিমিটার, বেস, ক্যালকুলেটর, তিনটা ইয়া থাকে, সেজন্য সেটা জানা লাগবে। অ্যাম্পলিফায়ার কয় ধরনের? অ্যাম্পলিফায়ার মূলত ট্রানজিস্টরের কয়েকটা ট্রানজিস্টরকে বিভিন্নভাবে ইউজ করা যায় অ্যাম্পলিফায়ার হিসেবে, সুইচ হিসেবে। যখন অ্যাম্পলিফায়ার ইউজ করা যায় সেখানে আবার তিনটা ভাগ আছে। তো ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, সেটা কিভাবে হয় এত ডিটেইলস আপনাকে সার্কিট এখানে জানা লাগবে না। সার্কিট সম্পর্কে আপনার দরকার নেই এখানে। যখন আপনি প্রিলি দিতে যাচ্ছেন আপনি জাস্ট ভয় যে এটা জানতে হবে যে সুইচ হয়, অ্যাম্পলিফায়ার হয়, অ্যাম্পলিফায়ার হলে কয়টা টাইপ হয় এটা জানা লাগবে। এটা হচ্ছে আইসি, এটার কথা বললাম, সম্বন্ধিত বর্তনী বা ইন্টিগ্রেটেড সার্কিট। এর মধ্যে ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড সবকিছু একসাথে কম্প্যাক্ট হিসেবে ইউজ করা হয়। এরকম চেহারাটা থাকে। আপনার যত আধুনিক ইলেকট্রনিক জিনিস আছে সবকিছুর ভিতরে এরকম বডি দেখতে পাবেন। এইগুলা হচ্ছে বিগত বছরের, এগুলা দেখে নিবেন। আলফা, বিটা, গামা এগুলা সম্পর্কে সব বলা হয়েছে। আলফা কি? আলফা হচ্ছে তীব্র আয়নন সৃষ্টি করতে পারে, এটা প্রতিপ্রবাহ সৃষ্টি করতে পারে, এটা নিরপেক্ষ চার্জ নিরপেক্ষ ভেদন ক্ষমতা সব থেকে বেশি। যেরকম দেখেন গামা, আপনার আলফাটা প্রথমে একটা পেপারের মধ্যে আটকে গেছে, বিটাটা আরেকটু কাঠি অ্যালুমিনিয়াম ফয়েলে আটকে গেছে, গামাটা একদম লেট পর্যন্ত গেছে এবং নিউট্রন কংক্রিটে আটকে গেছে। এরপরে আস্তে আস্তে আপেক্ষিকতাবাদ অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান, মডার্ন ফিজিক্স সম্পর্কে আসতে গেলে আমরা আইনস্টাইনের কথা চলে আসে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাদের মেইনলি জানা লাগবে কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন এবং ভরের হ্রাস। এই তিনটা আইটেম অ্যাকচুয়ালি আমি জাস্ট বলে দিচ্ছি, আপনাদের এগুলো সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে যে আসলে কাল দীর্ঘায়ন জিনিসটা কি। কাল দীর্ঘায়ন জিনিসটা সম্পর্কে মানে আইনস্টাইনের মেইন কথাটা হচ্ছে যে আমরা যদি আমাদের যত যে আমাদের যে ক্লাসিক্যাল ফিজিক্সের যত সূত্র ছিল, যে ভিটি বা ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, এই টাইপের যত সূত্র আমরা ফিজিক্সে পড়ছি এই সব সূত্রগুলো ভুল। এটা আইনস্টাইনের কথা। এই সূত্রগুলো সবগুলো ভুল তখন যদি ভেক্টর লাইটের বেগের অনেক কাছাকাছি চলে যায়। আইনস্টাইন বলতেছে যে আপনি যদি অনেক স্লো যান, মানে আমাদের নরমাল একটা গাড়ির বেগ
উনি স্লো হিসেবে কাউন্ট করছে। লাইটের বেগের তুলনায় গাড়ির বেগটা অনেক স্লো। তো নরমালি যে আমাদের আশেপাশে চোখে যত বেগ দেখতেছি এরকম বেগের ক্ষেত্রে এই সূত্রগুলো অ্যাপ্লিকেবল হয়, ঠিক আছে? কিন্তু আপনি যদি আপনার বেগটা রকেটের বেগের কথা চিন্তা করেন, অনেক দ্রুত, যেটা রকেটের বেগ তো অ্যাকচুয়ালি অনেক কম। আপনি যদি লাইটের কাছাকাছি বেগে যাইতে পারেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে ওই যানবাহনটাতে চড়ে আছে তার ক্ষেত্রে টাইম আলাদাভাবে যাচ্ছে, আর যে যানবাহনটার বাইরে আছে তার ক্ষেত্রে টাইম আলাদাভাবে যাচ্ছে। এক, ২ নাম্বার যে ওই যানবাহনটাতে আছে তার প্রতিটা জিনিসের দৈর্ঘ্য আলাদা হয়ে যাচ্ছে, আর যে বাইরে আছে তার ক্ষেত্রে সে আলাদা মেজার করতেছে। ৩ নাম্বার যে ওই যানবাহনটাতে আছে তার ভর আলাদা এবং যে বাইরে আছে তার ভর আলাদা। এই যে সিনারি গুলো কখন তৈরি হবে, যখন বেগটা অনেক ফাস্ট হবে লাইটের বেগের কাছাকাছি, ঠিক আছে? আমি আপাতত একটা ইয়া দিয়ে রাখলাম, আপনারা এটা ডিটেইলস দেখে নিতে পারেন। শক্তির উৎস কি কি? নবায়নযোগ্য যেগুলো আবার মানে তৈরি করা যায় এবং যেগুলো ক্ষতিকর, পরিবেশের কোনো খারাপ ইম্প্যাক্ট নেই, অনবায়নযোগ্য যেগুলো পরিবেশের খারাপ ইম্প্যাক্ট আছে এবং যেগুলো শেষ হয়ে যায়। নেক্সট হচ্ছে এগুলা নিয়ে, এগুলা দেখে নিবেন, এখানে কোনটা কোথায় ইউজ হয়, কোনটা কোথায় ইউজ হয় দেখে নিবেন, এগুলো সব দেখে নিবেন। এখান থেকে এগুলা বিগত বছর কোশ্চেন দেখে নিবেন। ফিশন এগুলা কি? এগুলা হচ্ছে আমরা জানি যে এটা সূর্য হচ্ছে ফিউশন হয়। এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে দুইটা ছোট ছোট নিউট্রনকে একসাথে, ধাক্কা দিয়ে এটা বড় নিউট্রনের পরমাণু তৈরি করা। এটা হচ্ছে একটা বড় আকারের পরমাণুকে, অ্যাটমকে একটা নিউট্রনকে ধাক্কা দিয়ে ছোট ছোট অ্যাটমে পরিণত করা। এই জিনিসটা হচ্ছে ফিশন। তো এই ফিশনের ক্ষেত্রে প্রচুর শক্তি তৈরি হয়। বিদ্যুৎ যত নিউক্লিয়ার আমাদের রিঅ্যাক্টর আছে, নিউক্লিয়ার বোমা সব জায়গায় এটা ইউজ হয়। দেখো 2000 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি তৈরি হয়েছে, ঠিক আছে? আর সূর্যের ক্ষেত্রে কি? সূর্যের ক্ষেত্রে হয় ফিউশন। খনিজ পদার্থ সম্পর্কে ভালো ধারণা রাখবে। কোনটা সোডিয়াম কোথায় পাওয়া যায়, রক সল্টে, ক্যালসিয়াম, জিপসামে, প্রতিটা সংকেত মাস্ট বি, এগুলা বারবার আসে। ভেরি ইম্পর্টেন্ট। কোন বক্সাইডের সংকেত, অ্যালুমিনিয়াম, লেড কোথা থেকে আসে, কপার কোথা থেকে আসে, কোনটা সংকেত কি, তুতের সংকেত, এগুলা মাস্ট বি জানা লাগবে।